ধানমন্ডির সুধা সদনের বাড়িসহ শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে এগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে কমিশন। এছাড়া শেখ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক, যেখানে জমা আছে 635 কোটি টাকা। রিপোর্ট মাহবুবুর চপলের। ধানমন্ডি 32-এ বাবার বাড়ি আগেই হারিয়েছেন শেখ হাসিনা, এবার স্বামীর বাড়ি সুধা সদনও হারালেন তিনি। ঢাকায় শেখ হাসিনা ও শেখ রেহানার থাকার জায়গাও আর রইল না। ধানমন্ডির সুধা সদন ছাড়াও শেখ রেহানার সেগুন বাগিচার ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি, তার মেয়ে টিউলিপ সিদ্দিকের গুলশানের ফ্ল্যাট, ছেলে ববির নামে থাকা নিকেতনের 2টি প্লট জব্দ করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, এবং তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা ব্যাহত না হতে পারে, সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। একই সাথে শেখ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত, যেখানে জমা আছে 635 কোটি টাকা। বিজ্ঞ আদালত থেকে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। 124টি অ্যাকাউন্টে প্রায় 635 কোটি প্লাস মাইনাস। দুদকের আবেদনে শেখ রেহানা, টিউলিপ এবং জয়ের সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন করা সম্ভব, তার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। এজন্য রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে রাজনীতিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও সুশীল সমাজের সম্মানে NCPর ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মাজারুল হক মুহাজির। জুলাই বিপ্লবের চেতনায় রাজনৈতিক দল গঠনের কয়েকদিনের মধ্যেই বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দলকে এক ছাদের নিচে হাজির করল নবগঠিত জাতীয় নাগরিক পার্টি NCP। এর পাশাপাশি দেখা গেল বিভিন্ন ছাত্র প্রতিনিধি, পেশাজীবী, সিনিয়র সাংবাদিক সহ সুশীল সমাজের উপস্থিতি। ইফতার মাহফিলের আয়োজন রীতিমতো পরিণত হয় এক মিলন মেলায়। এ সময় NCPর শীর্ষ নেতা নাহিদ ইসলাম সবার উদ্দেশ্যে বরাবরের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকার আহ্বান জানান। বলেন, ফ্যাসিবাদ নির্মূলে এছাড়া কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। একই সঙ্গে তাদের অন্যতম দাবি গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন নিয়েও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন তিনি। সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এককভাবে সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে। রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের শরিক কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি এই আয়োজনে। আওয়ামী লীগের বিরুদ্ধে 5 আগস্টই জনগণ রায় দিয়ে দিয়েছে বলে জানান NCPর শীর্ষ নেতা নাহিদ ইসলাম। যারা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা একসাথে কাজ করেছি, একসাথে লড়াই করেছি। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। নীতি আদর্শের ভিন্নতা থাকলেও গণতন্ত্র ও মানবিক বাংলাদেশের প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গুলশান শুটিং ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট MDM এর ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে চলা বিতর্কের কারণে যেন নিত্যপণ্যের দাম, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ দূষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাপা পড়ে না যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দেশ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী বিএনপি সর্বপ্রথম সংস্কারের দাবি তুলে 31 দফা প্রস্তাবনা দিয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইফতারে অংশ নেন। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। আমাদের ডাইরেকশন থাকতে হবে, আমাদের প্ল্যান থাকতে হবে, আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই, আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের মিনিমাম চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হয়। দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। স্বল্পোন্নত বা এলডিসির তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার সুযোগ নিয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, এটা পুনর্বিবেচনার আবেদন করা হবে। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার চলতি বছরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদী অর্থ উপদেষ্টা। তিনি জানান, অনেক দেশ টাকা ফেরত দিতে আগ্রহ প্রকাশ করেছে। মাহবুকুই চপলের আরেকটি রিপোর্ট। অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, যিনি জাতিসংঘে অর্থনীতিবিদ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ইন্দোনেশিয়ার অর্থনীতি পুনরুদ্ধারেও রয়েছে তার অবদান। বাংলাদেশের অর্থনীতি এখন তার চেয়েও খারাপ বলে জানান তিনি। এখানে গাজার মতো সৃষ্টির অবস্থা, মানে এভরিথিং হ্যাজ কলাপস, এবং এই কলাপসটা ফাইন্যান্সিয়াল সেক্টরে ম্যাক্সিমাম হয়েছে, আপনারা জানেন সেটা। এই ধরনের কলাপস, যে ভঙ্গুরতা, আমরা কোনো ক্রাইসিস কান্ট্রিতে এর আগে দেখিনি। ইভেন ইন্দোনেশিয়াতে যে ক্রাইসিস হয়েছে, যে ভঙ্গুরতা আমি দেখেছি, ওইটার সাথে ওইটাই এশিয়ান ক্রাইসিস ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। তিনি জানান, 2015 সাল থেকে আওয়ামী লীগ সরকার জাতিসংঘে আমদানি রপ্তানির কোনো তথ্য দেয়নি। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার কথা বাংলাদেশের, তবে এর শর্ত পূরণ নিয়ে সন্দেহ থাকায় বিষয়টির পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানান ডক্টর আনিসুজ্জামান। এই যে আমরা ভুয়া তথ্যের বেসিসে যে আমরা এলডিসি গ্রাজুয়েশনের জন্য এটা ডেভেলপমেন্ট ন্যারেটিভের একটা সাপোর্টিভ একটা ইয়ে হিসাবে আমরা যে দাঁড় করাতে চেয়েছি, সেই ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে। অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা একেবারে বাংলাদেশের হাতে পুরোপুরি না, তবে আমাদের অধিকার আছে, আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি। যখন আপনি আবেদন করবেন, আপনাকে কারণগুলি দেখাতে হবে এবং আপনি কি করবেন। আপনাকে মনে করুন 2 বছর দেওয়া হলো, আপনার রোড ম্যাপ কি, এই 2 বছর আপনি কি করবেন, আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে। আওয়ামী লীগের 15 বছরে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে সরকার কাজ শুরু করেছে বলে জানান অর্থ উপদেষ্টা ও বিশেষ সহকারী। আমরা চেষ্টা করছি সব ফেরত আনাতে, বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। যেহেতু ওরা বেনিফিশিয়ারি, ওরা সহজে ছাড়বে না, কিন্তু প্রফেসর ইউনূস সাহেব, আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন। সরকারের নাম অন্তর্বর্তী হওয়ায় বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হচ্ছে না বলে জানান এই অর্থনীতিবিদ। আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।